চাকরি খেকো বিকাশ। তাহলে আজকে তো পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে চাকরি খেকো মমতা নিজের পেটের চামড়া বাঁচানোর জন্য আজকে চাকরি খেকো বিকাশ এই প্রজেকশন করবার চেষ্টা করেছিল। চাকরি খেকো অভিষেক নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য আজকে এই কাজ করে। ব্ল্যাঙ্ক পেপার যারা দিয়েছেন সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন একটাই কথা, যে তাহলে কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদালতে গিয়ে বললেন চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না? তার মানে এসএসসির 26,000 চাকরি বাঁচাতে নয়, মমতা আর অভিষেক নিজেদের পিঠের চামড়া বাঁচাতে গিয়েছিল। টাকা খেয়েছিল মমতা, পিঠের চামড়া বাঁচাতে সুপ্রিম কোর্ট গেছিল। যে সবাই গালাগালি করছে, মেরুদণ্ডহীন প্রাণীর দল তৃণমূলীরা গালাগালি করছে। আর এত মেরুদণ্ড ছিল যখন সরকারি ছিল তখন তো বলতে পারতেন না ভাই, তখন কিসের ভয় ছিল? বলছে পুলিশের ভয় ছিল। তাহলে এমন পার্টি করতে কেন যে পার্টিতে পুলিশের ভয় পেতে হয়? এমন পার্টি করবে কেন যে পার্টির সরকার তোমার ভয় দেখিয়ে তোমাকে রাখে ক্ষমতায়? তা তোমাদের ক্ষমতা নেই, তার মানে বুঝে নিন এই তৃণমূলীদেরকে যারা সাধারণ মানুষ ভয় পেতেন, এদের কোনো ক্ষমতাই ছিল না। এরা ওই পরের ধনে পোদ্দারি করে, যেমন কথা আছে, এরকম হচ্ছে ওই অভিষেক মমতার নাম করে এরা চমকে বেড়াতো, এর বাইরে কিচ্ছু ছিল না। একটা কথা উচ্চারণ করবে বেরিয়ে রাজনীতির কাটুক, একটা করে জিনিস বার করবো। এই পরিবারটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে। রহস্যময় 30-এর বিয়ে হরিচাঁদ ডিস্ট্রিক্টে লুটেরা পরিবার, দস্যু পরিবার বাংলাকে 15 বছর ধরে লুণ্ঠন করে গেছে। আমি তো এরকম অনেকজন তৃণমূলের লোকজনকে জানি যারা গিয়ে টাকা দিয়ে এসেছে শুধুমাত্র আইপ্যাডকে, শুধুমাত্র অভিষেকবাবুর অফিসে। শুনি তো কেউ কেউ বাড়ির লোকেদেরকেও টাকা দিয়ে এসছেন, ফোন করে করে কত বাড়ির মহিলাদেরকে দিয়েও তো টাকা চাওয়ানো হতো। কিছু কিছু বাড়ির তো এইসব অভ্যেস হয়েছিল। আমি যা শুনলাম শান্তিনিকেতনের শান্তি তো শান্তিকুঞ্জের শান্তিতে পরিণত হয়ে গেছে। শান্তিনিকেতনে এত শান্তি দেখিয়েছিলেন শান্তিনিকেতনের ওই ছেলেটি, আজকে পশ্চিমবঙ্গবাসী আজকে শুধুমাত্র ছিছি করছে না, তারা সবাই বলছেন যে এই দলটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আর যারা তোলাবাজি করে গেছেন তাদের অবস্থা কি হচ্ছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র একটি কথা বলবো, যে দেখুন, যে ভাবে এই ভদ্রলোক ওই শান্তিনিকেতনের বাচ্চা ছেলে বা শান্তিনিকেতনের ইয়াংস্টার, রাজনীতির মহাপুরুষ, যুবরাজ ইত্যাদি ইত্যাদিকে বানানো হয়েছিল, আসলে পেপার টাইগার বলে একটা শব্দ আছে, কাগুজে বাঘ। কাগুজে বাঘ, একে কাগুজে বাঘ হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। 2012 সালে আপনি যদি দেখেন, 2012-র 23শে ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় এই যুবরাজের বিয়ে সম্পর্কে একটা খবর বেরিয়েছিল। যুবরাজের বিয়ে কোথায় হয়েছিল? গ্রেটা কৈলাস ওয়ানে। যুবরাজের বিয়েতে বিকেলবেলা কোন হোটেলে ককটেল পার্টি হয়েছিল, যুবরাজের বিয়ের কার্ড কিরম দেখতে ছিল, একটা কার্ডের সঙ্গে সঙ্গে কত দামি চকলেট পাঠানো হয়েছিল, এগুলো সব ওই খবরের অংশ ছিল। তখন যুবরাজ এমপিও হয়নি, যুবরাজ তখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও হয়নি, তখন ওর পরিচয় ছিল ইউবা। যুবরাজের দুর্নীতি ওইখান থেকে অনেকে ভাবেন না, যুবরাজের দুর্নীতি তারও আগে থেকে। যে কলেজে যুবরাজ পড়তেন সেই কলেজটা আসলে প্রতারকের কলেজ, প্রতারকের নাম অরিন্দম চৌধুরী। পনিটেল, সেই বই লিখতেন, ম্যানেজমেন্ট গুরু বলে নিজেকে পরিচয় দিতেন। তারও আগে 2009-10 এই সময় যুবরাজ পড়েন। আর তার আগে নন্দীগ্রাম 2007 দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠান করেছিলেন এই অরিন্দম চৌধুরী। এর বাবা ছিলেন মলয় চৌধুরী, দিল্লিতে সেই সময়কার একজন তৎকালীন এক কংগ্রেস নেতার আশীর্বাদ ধন্য। এবং তার ব্যবসা বাণিজ্য যা ছিল সেটা প্রথম ভারতবর্ষের কর্পোরেট এডুকেশন স্ক্যামগুলোর মধ্যে অন্যতম। কি সেই স্ক্যাম ছিল? সেটাকে বলা হয় যে মিসরিপ্রেজেন্টেশন, ফলসিফিকেশন। মানে ওর কলেজের ডিগ্রি দেওয়ার ক্ষমতা নেই, ও কলেজ ভারতবর্ষের আইন অনুযায়ী ডিগ্রি দিতে পারে না। ডিগ্রি উড বি কনফার্ড বাই অ্যান ইউনিভার্সিটি। there is a difference between college and university. IIPM না কি নাম কলেজটার, সেই এই কলেজটা অরিন্দম চৌধুরী, তারা বলেছিল আমরা বিদেশি ইউনিভার্সিটির ডিগ্রি দেব। অনেকেই ভর্তি হয়েছিলেন, ইনক্লুডিং আমাদের সেই সময়কে যুবা ভর্তি ছিলেন। অরিন্দম চৌধুরী তিনি বড় চিটিংবাজি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন এখনো উনি কেন লেখেন MBA, আমরা LLB, আমরা কি তার পাশে লিখতে যাই যে আমরা কোন ইউনিভার্সিটিতে করেছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু MBA তার পাশে লিখে রাখেন IIPM।
এমন লেখেন, জিজ্ঞেস করবে। লেখেন দিল্লি হাইকোর্টে একটা মামলা হয়েছিল, দিল্লি হাইকোর্ট বলেছিল IIPM হ্যাজ নো অথরিটি টু কনফার এনি ডিগ্রি। ফলে ওর ডিগ্রিটাও ভুয়ো। উল্টো করে যখন জিজ্ঞেস করা হলে এতগুলো ছেলে যে পড়লো এদের ভবিষ্যৎ, দিল্লি হাইকোর্ট বললো আমরা ভবিষ্যৎ কিছু সেভ করতে পারবো না, তাদের যদি মনে হয় তারা প্রতারিত তারা চলে যাক, তারা গিয়ে কম্পেনসেশন চাক। আমি জানি না অভিষেক বাবু করেছিলেন কিনা, আমার মতে উনি প্রতারিত ব্যক্তির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতারিত হয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তারপরে ইনি যুবা খুলেছিলেন, এনজিও খুলেছিলেন, এনজিও খুলে ওই সময় তৃণমূলের সঙ্গে কানেকশন করিয়েছিলেন। তারপর সেই পথে গিয়ে এমপি হয়েছিলেন। এমপি হওয়ার পর থেকে তত্তর করে ওনার রেট বেড়েছে, এবং রেট বাড়ছে যত তত উনি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এবং যেটা করেছেন সেটা কি, যে সবাই গালাগালি করছে, মেরুদণ্ডহীন প্রাণীর দল তৃণমূলীরা গালাগালি করছে। আর এত মেরুদণ্ড ছিল যখন সরকারি ছিল তখন তো বলতে পারতে না ভাই, তখন কিসের ভয় ছিল? বলছে পুলিশের ভয় ছিল। তাহলে এমন পার্টি করতে কেন যে পার্টিতে পুলিশের ভয় পেতে হয়? এমন পার্টি করবে কেন যে পার্টির সরকার তোমার ভয় দেখিয়ে তোমাকে রাখে ক্ষমতায়? তা তোমাদের ক্ষমতা নেই, তার মানে বুঝে নিন এই তৃণমূলীদেরকে, যারা সাধারণ মানুষ ভয় পেতেন, এদের কোনো ক্ষমতাই ছিল না। এরা ওই পরের ধনে পোদ্দারি করে, যেমন কথা আছে, এরকম হচ্ছে ওই অভিষেক মমতার নাম করে এরা চমকে বেড়াতো, এর বাইরে কিচ্ছু ছিল না। এই যে এতগুলো কথা হচ্ছে আইপ্যাক নিয়ে, কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলটা কি এই গোটা প্রক্রিয়াতে? এই হচ্ছেন আইপ্যাক, একটা কোম্পানি, যে কোম্পানির অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলকে সহায়তা করার, ব্যবসা করা। আরো একটা উদ্দেশ্য হচ্ছে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে নেগোশিয়েট করা, কন্ট্রাক্ট, টেন্ডার ইত্যাদি কাজ করা। এবার প্রশ্ন হচ্ছে, সেই কোম্পানির তো দুটো অ্যাক্টিভিটি আছে, দুটো ক্লায়েন্ট আছে। তৃণমূল কংগ্রেস একটা ক্লায়েন্ট, আবার ধরে নিন এক্স কোম্পানি পশ্চিমবাংলায় ইনভেস্ট করবেন, তারা একটা ক্লায়েন্ট। তাহলে মাঝখানে রয়েছে আইপ্যাক। আইপ্যাক কার ক্লায়েন্ট? তৃণমূল কংগ্রেসের ক্লায়েন্ট। তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারকে চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের টেন্ডার যদি তিনি চান, তাহলে এই চ্যানেলে যদি যান টেন্ডার পাবেন। ফলে দু রকম হয়েছে। এক, আইপ্যাক এই টেন্ডারটা পাওয়ানোর জন্য বলেছে আমরা পাইয়ে দেব বাই ইউজিং দিস লবি, আর বলে টাকা তুলে নিয়েছে তলা থেকে। কেউ টেন্ডার পেয়েছেন, কেউ পাননি, কেউ টিকিট পেয়েছেন, কেউ পাননি। আমি তো এরকম অনেকজন তৃণমূলের লোকজনকে জানি যারা গিয়ে টাকা দিয়ে এসেছে। শুধুমাত্র আইপ্যাককে, শুধুমাত্র অভিষেকবাবুর অফিসে শুনি তো কেউ বাড়ির লোকেদেরকেও টাকা দিয়ে এসছেন। ফোন করে করে কত বাড়ির মহিলাদেরকে দিয়েও তো টাকা চাওয়ানো হতো। কিছু কিছু বাড়ির তো এইসব অভ্যেস হয়েছিল, ভাইয়ের বউ, অমুকের বউ, তারা ফোন করে করে টাকা চাইতো। এই ফোনগুলো আবার শুধু গুগলে পাওয়া যেত, ওই গুগলে পাওয়া যায়। এই ফোন আবার এখান থেকে ধরাও যায় না। স্পেসিফিক্যালি এই ফোন দেওয়া, এই ফোনে কথা বলবে। কোনোদিন দেখেছো বাড়ির লোকেদেরকে পর্যন্ত রাজনীতিতে নামিয়ে দেওয়া, টাকা তোলার কাজে নামিয়ে দেওয়া? ফোন করে করে টাকা চাইতেন। কারা চাইতেন? খোঁজ নিয়ে দেখুন, সমস্ত তথ্য আছে। and everything is there on record. চিন্তা করার কিছু নেই। একটা কথা উচ্চারণ করবে, বেরিয়ে রাজনীতির কাটুক, একটা করে জিনিস বার করবো। এই পরিবারটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে। রহস্যময় 30-এর বিয়ে হরিচার্জি স্ট্রিটে লুটেরা পরিবার, দস্যু পরিবার বাংলাকে 15 বছর ধরে লুণ্ঠন করে গেছে। নতুন সরকারের কাছে আমার আবেদন যে এই পরিবারটির মাথা, তাদের যেন জেল যাত্রাটা নিশ্চিত হয় সবকিছুর সঙ্গে। এটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু বাংলার মানুষের এই ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের সাথে কিন্তু আমরা মানে উইল নট ডু জাস্টিস। ওয়েমার শিট হোক, ওয়েমার শিটের মিরর ইমেজ হোক, যাই হোক, সেটা আপলোড হয়ে গেছে, মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। ব্ল্যাঙ্ক ওয়েমার যারা দিয়েছেন সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন একটাই কথা, যে তাহলে কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদালতে গিয়ে বললেন চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না? তার মানে এসএসসির 26,000 চাকরি বাঁচাতে নয়, মমতা আর অভিষেক নিজেদের পিঠের চামড়া বাঁচাতে গিয়েছিল। টাকা খেয়েছিল মমতা, পিঠের চামড়া বাঁচাতে সুপ্রিম কোর্ট গেছিল। সুপ্রিম কোর্টে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে যাতে ওই চাল আর কাপড় আলাদা না হয় এটা বুঝিয়ে দেওয়া যায় সুপ্রিম কোর্টকে। সামাও এটা যদি কনভিন্স করা যায় তাহলে ওটা প্যানেল ক্যান্সেল হবে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সামান্য হলে ওটা আসার আলো। যারা এদের মধ্যে থেকে চালকে আলাদা করা যাবে কাপড় থেকে, তাদের চাকরিগুলো না পাওয়ার ক্ষেত্রে তো কোনো রকম বাধা আছে বলে আমি মনে করি না, সেটা দিতে হবে। এতগুলো ছেলে মেয়ের চাকরি, সরকার বললেন আমরা নাকি সুপ্রিম কোর্ট যাব। ব্রাত্য বসু কি বলেছিলেন? ও আছে, বেরিয়েছে,
4 তারিখের পর থেকে মুখ দেখিয়েছেন, এত বড় বড় কথা, এই করে দিয়েছি তাই করে দিয়েছি, কেন বেরোচ্ছেন না? কেন বেরোচ্ছেন না ব্রাত্য বসু এখনো পর্যন্ত? কারণ তিনি বেরোচ্ছেন না এই জন্য, তার কারণ উনি জানেন যে কাদের থেকে টাকা তোলা হয়েছে, কারা টাকা নিয়েছে, কারা এই চাল কাঁকড়ের মধ্যে মিশে গেছে, কারা এই প্রক্রিয়াটাকে এইরকম ভাবে তৈরি করলো। আজকে এতগুলো ছেলে, আপনি দেখবেন আমরা কিছু মামলা করি, সেখানে যে ছেলেগুলো এসেছে তারা বলছে আমরা যোগ্য, আমাদের চাকরি থাকবে না কেন? গোটা নির্বাচন প্রক্রিয়াটা আমাদেরকে অভিশাপ দিতে দিতে কাটিয়ে দিল তৃণমূল কংগ্রেস। যা হচ্ছে যে বিকাশ বাবু চাকরি খেয়েছে, চাকরি খেকো বিকাশ। তাহলে আজকে তো পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে চাকরি খেকো মমতা নিজের পেটের চামড়া বাঁচানোর জন্য আজকে চাকরি খেকো বিকাশ এই প্রজেকশন করবার চেষ্টা করেছিল। চাকরি খেকো অভিষেক নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য আজকে এই কাজ করছে। এবং আমি এটাও বলছি, এসব যাদেরকে দেখেছো না তলায় এসব ধরে নিয়ে গেছিল যে ছেলেগুলোকে, এদেরকে কোরাপ্ট করেছিল কে? এদেরকে কোরাপ্ট করেছিল অভিষেক। আজকে এই ছেলেগুলোর গার্ড দিয়ে তুমি চালিয়ে দেবে। যখনই প্রবলেমে পড়বে যাদেরকে ব্যবহার করেছো তাদের একটাকে স্কেপগোট বানিয়ে দেবে, হুইপিং বয় বানিয়ে দেবে। তোমার ক্ষমতা আছে, তোমায় কেউ ছুতে পারবে না। সাধারণ বাড়ির ছেলে, কাজকর্ম নেই, সে তোমাকে ধরে একটু তো পয়সা রোজগার করতে গেছে, হ্যাঁ অসৎ হয়ে গেছে, তাকে তুমি অসৎ করেছো, তাকে দিয়ে দুর্নীতি করিয়েছো, তাকে দিয়ে টাকা তুলিয়েছো, আর এখন দাঁড়িয়ে তুমি সাধু সাজবার চেষ্টা করেছো। এটা তো চলতে পারে না ভাই, এটা তো চলতে পারে না। আজকের পরিস্থিতিতে গোটা বাংলার যুব সমাজের একটা বড় অংশকে কোরাপ বানিয়েছে, চোর বানিয়েছে এই পরিবারটা। প্রশ্ন করে, এবং আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আপনি ইভ্যালুয়েট করুন, গত 15 বছর একটা কাজ ঠিক করে না করে একটা সরকার টিকেছিল। তার মধ্যে 16 সাল থেকে প্রতিটা নির্বাচন জাল জুটচুরির নির্বাচন। যখনই পরিষ্কার নির্বাচন হয়েছে মানুষ লাথি মেরে সরিয়ে দিয়েছে।